সাদাসিধে একজন শেফের বাসায় একদিন অ্যাক্সিডেন্টলি একটা লোকের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে এক আন্ডারওয়ার্ল্ড ডন এবং এক করাপ্ট পুলিশ অফিসার মিলে সে মারা যাওয়া লোকটারই খোঁজ করছে। এদিকে সাদাসিধে শেফ ফেসে যায় মার্ডারের বেড়া জালে। বাঁচার উপায় আছে তো একটাই, ডেড বডি এমনভাবে গুম করে ফেলো যেন কারো নজরে না আসে। অবশ্যই ডেড বডি গুম করতে এবং নিজেকে এই কেস থেকে নির্দোষ প্রমাণিত করতে সাধারণ এই শেফ কী কী মাস্টার প্ল্যান করে আর তার সামনে কী কী টুইস্ট আসে, আজকের মুভিতে আমরা সেইটাই দেখব। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া কান্নাটা সাসপেন্স থ্রিলার মুভি শেফ চিদাম্বারার কথা। মুভি শুরু হয় মধ্যরাতে এক গাড়ি রিপেয়ারিংয়ের দোকান দেখিয়ে। আমরা দেখি দোকানের যে মালিক সে দোকানে বসে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে একটা থলেতে করে কিছু একটা নিয়ে তার বাইকে বসে রওনা দেয়। দোকান থেকে কিছু দূর সামনে এ জায়গায় সে দাঁড়ায়। নির্জন একটা রাস্তা, কোনো মানুষজন নেই। সে সাথে করে যে থলেটা নিয়ে এসেছিল তার ভিতর থেকে কিছু পেরেক বের করে সেগুলো রাস্তার মাঝখানে ছিটিয়ে দেয়। এইটা অবশ্য তার নিত্যদিনের কাজ। এবারই রাস্তা দিয়ে যতগুলো গাড়ি যাবে সবগুলো পেরেকের জন্য পাঞ্চার হয়ে রিপেয়ারিংয়ের জন্য যাবে তার দোকানেই। এভাবে চলে আর কের বিজনেস। কিন্তু দেখা যায় আজকের দিনটা তার জন্য ব্যাড লাগছিল। একটা গাড়ি ফুল স্পিডে ওই রাস্তাটা দিয়ে আসছিল আর পেরেকগুলোর কারণে গাড়িটার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি উল্টে গিয়ে ধুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে থাকে। এর সাথে সাথে সিন কাট হয়ে চলে যায় কিছুদিন আগের ফ্ল্যাশব্যাকে একটা অনাথ আশ্রমের উপর। অনাথ আশ্রমের মালিক অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে প্রার্থনা করছিল। ঠিক তখনই আমরা দেখি সেখানে কিছু গুন্ডারা আসে অনাথ আশ্রমটা নাকি খালি করার জন্য। এই গুন্ডাগুলো এসে এখানে তাণ্ডব শুরু করে দেয়, ভাঙচুর করে সবাইকে ভয় দেখাতে শুরু করে আর এখান থেকে বেরিয়ে যেতে বলে। কি আমরা ধীরে ধীরে শিফট হই অনাথ আশ্রমের কিচেন রুমের দিকে, যেখানে আমরা দেখি একটা শেফ অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছিল। এই গুন্ডাগুলো ভাঙচুর করতে করতে যখন কিচেন রুমের দিকে আসে তখন তারা মুখোমুখি হয় এই শেফের সাথে। আর এখানে এন্ট্রি হয় আমাদের মুভির হিরো শেফ চিদাম্বারার। এরা এসে চিদাম্বারার সাথে তেরামো করলে চিদাম্বারার গুন্ডাগুলো একজন একজনকে ধরে ধরে উদুম খেলা নিতে শুরু করে দেয়। এদিকে উত্তম মধ্যম তো চলছেই, সাথে মারের সাথে যে স্টাইলে রান্নাটা করছিল এক কথায় অসাধারণ। এভাবে সে সবাইকে মেরে অবস্থা তো খারাপ করেই, এর সাথে আবার রান্নাও শেষ করে সবাইকে এক লাইনে বসে খাবারও খাওয়ায়। চিদাম্বারার সম্পর্কে বলতে গেলে সে প্রফেশনাল একজন শেফ। মাঝে মধ্যে অনাথ আশ্রমে সে ফ্রিতে খাবার বানিয়ে অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাওয়ায়। তবে এবার যে ঘটনাটা ঘটল তার ব্যাপারে সে অনাথ আশ্রমের লোকটার কাছ থেকে জিজ্ঞাসা করে যে এরা কারা, এইখানে সে তাণ্ডব কেন চালাচ্ছিল। অনাথ আশ্রমের লোকটা চিদাম্বারাকে বলে এই অনাথ আশ্রমের যে জমিটা এটা আজ থেকে অনেক বছর আগে এই শহরের নামি দামি এক লোক নারায়ণ শেট্টি অনাথ বাচ্চাদের জন্য জমিটা দান করেছিল। কিন্তু তখন এত কিছু ছিল না বিদায় জমিটা রেজিস্টার করা হয়নি। নারায়ণ শেট্টি তো মারা যায়। এই সুযোগের ফয়দা উঠিয়ে আজ বেশ কয়েক বছর ধরে তার ছেলে অবিনাশ শেট্টি জায়গাটা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এই গুন্ডাগুলোকে সে অবিনাশী পাঠিয়েছে। আমরা জমিটাকে অনাথ আশ্রমের নামে করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু টাকার জন্য করে উঠতে পারছি না। এর জন্য 15 লক্ষ টাকা প্রয়োজন। এতগুলো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না। আর এই অবিনাশও থামবে না, সে এভাবে তার গুন্ডাদেরকে পাঠাতেই থাকবে। এক পর্যায়ে গিয়ে অনাথ বাচ্চাগুলো তাদের মাথার উপর থেকে ছাদও হারাবে। এইসব কিছু শোনার পর চিদাম্বারার অবশ্য একটু খারাপ তো লাগেই, কিন্তু ধীরে ধীরে আমরা জানতে পারি তারও কিছুই করার নেই। কারণ একটা বিচে চিদাম্বারার একটা প্রপার্টি আছে যেটা ছিল মূলত একটা বিচ হোটেল। চিদাম্বারার কিছু টাকার প্রয়োজন ছিল, যার জন্য সে সেই বিচ হোটেলটা এই অবিনাশের কাছে বন্ধক রেখে তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল। দিন রাত সে পরিশ্রম করছে অবিনাশের টাকাগুলো জোগাড় করে তাকে দিয়ে দিয়ে তার প্রপার্টিটা আবার নিয়ে নেওয়ার জন্য, মানে সে বিচ হোটেলটা। কিন্তু অতগুলো টাকা চিদাম্বারা এখনও জোগাড় করতে পারেনি, তাই সে অবিনাশের বিরুদ্ধে গিয়ে কিছু করতেও পারবে না। যাই হোক, সিনেগান থেকে শিফট হয় সেই অবিনাশের উপর। যে গুন্ডাগুলোকে সে অনাথ আশ্রম খালি করতে পাঠিয়েছিল তারা কাজের কাজ তো করতে পারেনি, উল্টো মারের সাথে বিরিয়ানি খেয়ে এসে তার সামনে সুনাম করছে। অবিনাশ যায় খেপে, এদেরকে আচ্ছা মতো কথা শুনিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এই অবিনাশ কাকুর পার্সোনাল লাইফ সম্পর্কে বলতে গেলে এই তো এই মাস 2 মাস আগে সে আরেকটা বিয়ে করেছে, যেটা হচ্ছে এই মেয়েটা, নাম হচ্ছে মোনা। মোনার বয়স এখনও তেমন একটা হয়নি, যার জন্য সুযোগ পেলে বুড়ো রোম্যান্স করতে শুরু করে দেয়। যাই হোক, একটু পর আমরা দেখি অবিনাশের সাথে দেখা করার জন্য সেখানে চিদাম্বার এসেছে তার বিচ হোটেলের প্রপার্টিটা নিয়ে কথা বলতে। এখানে অবিনাশ কিন্তু জানে না একটু আগে যে চিদাম্বারে তার লোকদেরকে মেরে অনাথ আশ্রম থেকে ভাগিয়েছে। তো চিদাম্বার এইখানে আসার কারণটা হচ্ছে
অবিনাশের টাকা ফেরত দেওয়ার জন্য তাকে যে সময়টা দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে এসেছে, কিন্তু সে টাকা জোগাড় করতে পারেনি। তাকে আরও 1-2 মাস সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। অবিনাশও রাজি হয়ে যায়, বলে আরেক মাস সময় দিচ্ছি। যদি 1 মাসের ভেতর টাকা জোগাড় করতে না পারো তাহলে মনে করো তোমার প্রপার্টিতে গেও। বেচারা চিদাম্বরারও কিছুই করার নেই, মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর এখান থেকে সিন শিফট আমাদের মুভির আরেকজন মেন ক্যারেক্টার, এই লোকটার উপর। এই নাম হচ্ছে মোহন, একজন হারামখোর পুলিশ অফিসার। সে এতটাই কিপটার করাপ্ট অফিসার ছিল, সামান্য গাড়ির পাঞ্চার ঠিক করিয়ে পাঞ্চারওয়ালাকে টাকা পর্যন্ত দেয় না। বয়স্ক করে এই লোকটাকে একজন কনস্টেবল মোহনের কাছে ধরে নিয়ে আসে। লোকটা নাকি মদ খেয়ে ট্রাক চালাচ্ছিল। এইবার মোহন কী করে লোকটার পকেটে যতগুলো টাকা ছিল গরিব লোকটার সবগুলো টাকা সে নিয়ে নেয়। এতটাই সে খারাপ, টাকা ছাড়া সে অন্য কিছু দেখেই না। টাকার জন্য এই মোহন যত রকমের দুর্নীতি আছে সব করতে পারে। এখন আমরা তো জানি যে যেরকম তার সাথে ওরকম লোকেরই পরিচয় থাকে। এই মোহন হচ্ছে অবিনাশের একজন পার্টনার স্বরূপ। অবিনাশ মোহনকে কল করে বলছিল, ওই অনাথ আশ্রমের জমিটা হাসিল করতে তোমার সাহায্য চাই, কাল একটু আমার সাথে সে দেখা করো। এইদিকে অবিনাশরা এসব নিয়ে কথা বলছিল, অন্যদিকে অবিনাশের ওয়াইফ মোনার মোবাইলে কেউ একজন কল করছে। মোনা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে সাইডে চলে যায় কথা বলতে, কারণ কলটা করছিল তার এক্স বয়ফ্রেন্ড ভিকি নামের এই ছেলেটা। ভিকি মোনাকে বলছিল, তোরও বিয়ে হয়ে গেছে আর আমারও। আমার তো জিন্দেগি আগের মতোই আছে, বাট তুই কোটিপতি একটা জামাই পটিয়ে নিয়েছিস। একে বে আমাকে তো একদম ভুলে গেছিস। কল করলে কল রিসিভ করিস না, ব্লক করে দিস। কেন ভুলে গেছিস একসময় আমরা দুজন কত কিছু করেছি? আমার কাছে কিন্তু সব কিছু ভিডিও করা আছে, আর এই ভিডিওগুলো যদি আমি তোর জামাইকে পাঠাই তাহলে বুঝতে পারছিস তো তোর কী অবস্থা হবে। তাই পরিষ্কার শেষবারের মতো বলছি, আমাকে 10 লাখ টাকা দিয়ে দে, এরপর তোকে আমি আর কোনো প্যারেশান করব না, আমি ভিডিওগুলো ডিলিট করে দিব। এইভাবে মোনাকে ভিকি ব্ল্যাকমেল করছে। ভয়ে মোনাও রাজি হয়ে যায়, বলে আমি কল করে পরে তোমাকে লোকেশন জানাবো, ওইখানে সে টাকা নিয়ে যেও আর ভিডিওগুলো দিয়ে যেও। মোনা ভয়ের ছুটে বলে তো দেয়, বাট এতগুলো টাকা সে পাবে কই? এর জন্য সে কিছু একটা নিয়ে প্ল্যান বানাতে শুরু করে। সিন শিফট হয়ে পরবর্তী দিন চিদাম্বরার উপর। রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে চিদাম্বরা চা খাচ্ছিল, তখনই তার কাছে একটা কল আসে। যে কলটা করেছিল মোনা। মোনা চিদাম্বরাকে তার পরিচয় দিয়ে বলে, অবিনাশের কাছ থেকে তোমার প্রপার্টিগুলো নেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। তোমার ডানে দেখো, গাড়িতে বসে আছে আমি, আমার সাথে সে দেখা করো। খুশি হয়ে চিদাম্বরাও তাড়াতাড়ি মোনার কাছে ছুটে যায়। মোনা চিদাম্বরাকে বলে, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি অবিনাশকে যেমন তেমন করে রাজি করে তোমার প্রপার্টি পেপারসগুলো তোমাকে ফিরিয়ে দিব। চিদাম্বরা জিজ্ঞাসা করে যে কী কাজ। মোনা বলতে শুরু করে, এরকম ভিকি নামের আমার এক এক্স বয়ফ্রেন্ড, তার কাছে আমার কিছু পার্সোনাল ভিডিও আছে, ওইগুলো দেখিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করছে। আর আমি জানি সে যখন একবার এটা শুরু করেছে সে থামবে না, সে আমাকে এরকম ব্ল্যাকমেল করে যাবে। তাই আমি চাই তুমি যেমন করে হোক তার কাছ থেকে আমার যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো যেমন করে পারো নিয়ে আমাকে এনে দাও। এখন চিদাম্বরারও তার প্রপার্টিটা প্রয়োজন, যার জন্য এত বড় একটা অফার পেয়ে সে মোনাকে না করতে পারে না। সে মোনাকে বলে ভিকিকে সে ফসলিয়ে ফাসলিয়ে তার কাছ থেকে ভিডিওগুলো হাসিল করে নিবে। মোনাও বলে দেয় এই বিষয়টা যেন আমাদের বাইরে না যায়। ব্যাস এইসব বলে দুজন প্ল্যানিং করে মোনা ভিকিকে কল করে চিদাম্বরার বাসার অ্যাড্রেস দিয়ে বলে, এই অ্যাড্রেসে গিয়ে তোমার টাকা তুমি নিয়ে আসো আর ভিডিওগুলো দিয়ে আসো। মানে তারা প্ল্যানিং করেছে ভিকির কাছ থেকে তারা ভিডিওগুলো তো নিবেই, কিন্তু এর বদলে 1 টাকাও দিবে না। সিন শিফট হয় এই অ্যাপার্টমেন্টে। চিদাম্বরা এই অ্যাপার্টমেন্টেরই একটা বাসায় ভাড়াতে থাকে। একটু পর কথা মতো চিদাম্বরার বাসার দরজায় মোনার এক্স বয়ফ্রেন্ড ভিকি এসে নক করে। চিদাম্বরা গিয়ে দরজা খুলে ভিকিকে ভিতরে নিয়ে এসে বসায়। চিদাম্বরা যখন একটু পাম্পট্টি মেরে ভিকির কাছ থেকে সে ভিডিওগুলোর ব্যাপার জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখন ভিকির কাছে একটা কল চলে আসায় সে একটু ব্যালকনিতে যায় মোবাইলে কথা বলতে। এদিকে ভিকি মোবাইলে কথা বলছিল, অন্যদিকে আমরা দেখি তার প্যান্টের পিছনের পকেট থেকে ভুলবশত অন্য আরেকটা মোবাইল নিচে পড়ে যাচ্ছে, যেটা ভিকি নোটিসও করতে পারে না। মোবাইলটা এভাবে পড়তে পড়তে নিচে একটা ময়লা নিয়ে যাওয়ার গাড়িতে গিয়ে পড়ে। এইদিকে ভিকির এই ব্যাপারে কোনো হুঁশই নেই। এখন এই মোবাইলটা কার, এর পিছনের রহস্য কী সেটা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। যাক, ভিকি তার মোবাইলে কথা বলা শেষ করে আবারও ভিতরে চলে আসে। ওইখানে সোফায় সামনে কিছু ভাজা চনাবুট বা এ ধরনের কিছু একটা রাখা ছিল, যেগুলো ভিকি চিদাম্বরের সাথে কথা বলতে বলতে খেতে শুরু করে। কিন্তু ভুলবশত এখানে অ্যাক্সিডেন্টলি ভিকির গলায়গুলো আটকে যায়,
যা দেখে ভিকিকে সাহায্য করতে চিদাম্বরা তাড়াতাড়ি তার কাছে দৌড়ে আসে। চিদাম্বরা তাড়াতাড়ি কিচেন রুমে ভিকির জন্য পানি নিয়ে আসতে যায়। এরপর ফিরে এসে দেখে ভিকির কোনো নড়াচড়া নেই, যা দেখে চিদাম্বরা তো রীতিমতো শকড। ভয়ে তার হাত থেকে পানির গ্লাসটাও নিচে পড়ে ভেঙে গেছে। কিন্তু পরপরই ভিকি আবারও নড়াচড়া করে ওঠে, ধীরে ধীরে ঠিকও হয়ে গেছে। চিদাম্বরাকে বলতে শুরু করে, কি ভয় পেয়ে গেছিলে নাকি? এত সহজে আমি মরবো না। এই বলে ভিকি এদিক থেকে এদিকে একটু নড়তেই চিদাম্বরার হাত থেকে পানির গ্লাস পরে নিচে যে পানি পড়েছিল এগুলোতে ভিকি পা পিছলে সোজা এইভাবে সেখানে নিচে পড়ে। মাথাটা পড়ে হচ্ছে সেই কাঁচের গ্লাসের ভাঙা টুকরোগুলোতে, যেগুলো সোজা তার মাথায় ঢুকে যায়। চোখের পলকে এটা কি হয়ে গেল চিদাম্বরা এখনও কিছু বুঝে উঠতে পারেনি। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকার পর ভয়ে ধীরে ধীরে ভিকির কাছে যায়, আর চেক করতেই দেখে ভিকির উপরে টিকিট কেটে গেছে, মানে জায়গায় শেষ। লও ঠেলা। চিদাম্বরার তো হাওয়া টাইট। কাউকে যদি বলেও যে ভিকি এভাবে মারা গেছে, কেউ তার কথায় বিশ্বাসই করবে না যে এটাই সত্য, উল্টো দোষটা তার উপরে এসে পড়বে। চিদাম্বরা এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অনেক ভাবনা চিন্তা করার পর কিছু বুঝে উঠতে না পেরে চিদাম্বরা আপাতত ভিকির লাশটাকে তার বেডরুমে নিয়ে গিয়ে লুকিয়ে দেয়। কারণ এভাবে এখানে পড়ে থাকলে হুট করে যদি কেউ চলে আসে, অবশ্য পরে প্ল্যানিং করে কোথাও এটাকে গুম করে ফেলা যাবে। এই চিন্তা মাথায় নিয়ে এসে ফ্লোর থেকে আগে রক্ত সব কিছু পরিষ্কার করছে। ঠিক তখনই আবার দরজায় বেল বেজে ওঠে। ভিকি সব কিছু একদম পরিষ্কার করে গুছিয়ে গিয়ে দরজা খোলে। এটা ছিল মূলত ভিকি যে অ্যাপার্টমেন্টে থাকে তার মালিক। অ্যাপার্টমেন্টের নতুন কিছু রুলস করা হয়েছে, যার কারণে সে সবার ফ্ল্যাটে গিয়ে গিয়ে তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছে। লোকটার সাথে তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছিল, যে বারবার এদিক সেদিক দৌড়াতে দৌড়াতে চিদাম্বরার বেডরুমের দিকে চলে যাচ্ছিল। এদিকে চিদাম্বরার তো হাওয়া টাইট, কারণ বেডরুমে যে সে আস্ত একটা লাশ লুকিয়ে রেখেছে, এর উপর হয়ে যায় আবার আরেক গন্ডগোল। বাচ্চা মেয়েটা চিদাম্বরার সে বেডরুমটাতে গিয়ে ভুলবশত বেডরুমের দরজাটা ভিতর থেকে লক করে দেয়, যেটা সে ভিতর থেকে আর খুলতে পারছে না। বাচ্চা মেয়ে তো বুঝতে পারছেন। বাইরে থেকে চিদাম্বরা অনেক চেষ্টা করার পরও কিছুতেই দরজাটা খোলা যাচ্ছে না। মালিক গিয়ে সাহায্যের জন্য অ্যাপার্টমেন্টের যতগুলো লোক ছিল সবাইকে নিয়ে আসে, আর দেখতে দেখতে এখানে মানুষজনের ভিড় লেগে যায়। একজন এক্সপার্টকেও নিয়ে আসা হয়, যে এরকম দরজাগুলো খুলতে পারবে। এসে তার কাজ শুরু করে। আর এদিকে চিদাম্বরা মালিককে বলছে, স্যার এটা আমার বেডরুম, আমার প্রাইভেট প্লেস, বুঝতে তো পারছেন। তাই দরজা খুলে আমি ছাড়া কেউ ভিতরে যাবে না। আমি গিয়ে বাচ্চাকে আস্তে করে নিয়ে আসবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কথা মতো সেইটাই হয়। দরজা খুলতেই চিদাম্বরা তাড়াতাড়ি ভিতরে গিয়ে বাচ্চাটিকে বাইরে নিয়ে আসে। এরপর সবাই চলে গেলে চিদাম্বরার রু একটু পানি আসে। এরপর এখান থেকে সিন শিফট হয়ে যায় সোজা এই নমুনার উপর। এ নিজেকে একজন অনেক বড় আন্ডারওয়ার্ল্ড ডন বলে দাবি করে, কিন্তু তার কর্মকাণ্ড এমন, ডন কম মনে হবে সার্কাসের জোকার। তো এই মামুর বেটারা এই লোকটাকে ধরে নিয়ে এসে প্রচণ্ড মারধর করছিল, আর জিজ্ঞাসা করছিল যে বল ভিকি কোথায়, আমার মোবাইল ফোন কোথায়। তো এখানে ঘটনা হচ্ছে, এই ডন তার মোবাইলটা ঠিক করার জন্য এই লোকটাকে দিয়েছিল। তার সাথে ভিকিও ছিল, কোন এক কারণে মোবাইলটা ভিকির কাছে ছিল। এখন ভিকিকে তারা খুঁজে পাচ্ছে না। এখন সে মোবাইলে এই ডনের কিছু পার্সোনাল জিনিসপত্র ছিল, যার কারণে সে মোবাইলটা এভাবে খুঁজছে। আর এখানে আমরা বুঝতে পারি ভিকি চিদাম্বরার বাসায় যাওয়ার পর তার পিছনের পকেট থেকে যে মোবাইলটা নিচে ময়লা নিয়ে যাওয়ার গাড়িতে পড়েছিল, ওইটাই এই ডনের মোবাইলটা ছিল। বিষয়টা আরেকটু পর আরও ভালো করে ক্লিয়ার হবে। তো এই ডন তো এদিকে এই লোকটাকে অনেক মারধর করছে। তখনই সেখানে পুলিশ অফিসার মোহনও এসে হাজির হয়। যেমনটা বলেছিলাম, চোরে চোরে মাস্তুতো ভাই। মোহনের সাথে এই ডনেরও লিঙ্ক আছে, অনেক আগে থেকে তাদের পরিচয়। মোহনকে মূলত এখন এই ডনই ডেকেছে। তো মোহন এসে বলে, কি ব্যাপার, একে এইভাবে খেলাচ্ছ কেন? তো ডন মোহনকে সব কিছু খুলে বলে। সিন একটু ফ্ল্যাশব্যাকে। ডনের পার্সোনাল মোবাইলটাতে কিছু একটা সমস্যা হচ্ছিল, যার কারণে সে সেটা রিপেয়ারিংয়ের জন্য এই লোকটাকে ডেকে নিয়ে আসে। ওইখানে আমরা ডনের পাশে সেই ভিকিকেও দেখতে পাই, আর এখান থেকে বুঝতে পারে ভিকি ছিল এই ডনের একজন খাস লোক। এদিকে মোবাইল রিপেয়ারিং করতে আসা ছেলেটা মোবাইলের কন্ডিশন চেক করে বলে যে ঠিক করতে একটু সময় লাগবে। ডনের তখন আবার একটা গুরুত্বপূর্ণ কাজও পড়েছে, তাকে যেতেই হবে। তাই সে তার খাস লোক ভিকিকে দায়িত্ব দেয়, যতক্ষণে মোবাইল ঠিক করছে ততক্ষণ এখানে বসে ঠিক করার পর তার কাছে নিয়ে আসার জন্য। এই বলে সে চলে যায়। এর একটু পর এদিকে মোবাইলও ঠিক হয়। লোকটা কথা মতো সেটা ভিকিকে দেয়। আর ভিকি কী করে তখন মোবাইলটা ডনের কাছে না নিয়ে গিয়ে সে আগে চলে গেছিল চিদাম্বরার বাসায় তার এক্স গার্লফ্রেন্ড মোনার কাছ থেকে 10 লক্ষ টাকাগুলো নিয়ে আসতে। এরপর তো কী হয়েছিল তা আমরা সবাই জানি। যাই হোক, এদিকে প্রেজেন্টের ডন মোহনকে বলছে, এই ভিকিকে এখন কল করছি, সে কল রিসিভ করছে না।
আমার মোবাইলটা নিয়ে কই চলে গেছে তার কোনো আতাপাতা নেই। মোবাইলটা আমার চাই, তুমি যদি খুঁজে এটা আমাকে এনে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। এখান থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পারি, এই মোবাইলটাতে এই ডনের এমন কিছু না কিছু একটা তো আছেই যেটা তার অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য সে এরকমটা করছে। আর কি সে কিছু তো আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো। ব্যাস এদিকে মহান একটা এত বড় অফার পেয়েছে, টাকা ছাড়া তার আর কি চাই। ডনকে বলে তুমি চিন্তা করো না, এক্ষুনি তোমার মোবাইল তোমার হাতে চলে আসবে। এই বলে সে প্রথমে ভিকির লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা বের করে, আর সে মুহূর্তের মধ্যে এটা বের করে ফেলে যে ভিকির লাস্ট লোকেশন ছিল এরকম অ্যাপার্টমেন্টে। ওই অ্যাপার্টমেন্টে মহান তার একটা লোককে পাঠিয়ে সেখানে সিসিটিভি ফুটেজ চেক করে এটাও বের করে ফেলে ভিকি এখানে কার কাছে এসেছিল। তারা জেনে যায় ভিকি শেফ চিদাম্বরা নামের কি একজনের ফ্ল্যাটে গেছিল। এটা জানার পর মহান সাথে সাথে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। সিন চলে আসে চিদাম্বরার উপর। আমরা দেখি চিদাম্বরা ভিকির লাশটাকে একদম ট্যাপটুপ দিয়ে পেঁচিয়ে সেটা তার বেডের নিচে একটা জায়গা ছিল সেখানে লুকিয়ে রেখেছে। সেসব করছিল কি তখন আবারও তার দরজায় বেল বেজে ওঠে। তাড়াতাড়ি চিদাম্বরা বেডটাকে ঠিকঠাক করে দৌড়ে যায় দরজা খুলতে। আর এখানে এন্ট্রি হয় চিদাম্বরার গার্লফ্রেন্ড অনু নামের এই মেয়েটার। অনু নিজ দায়িত্বে বাসার ভিতরে ঢুকে বসে আছে। এক মুসিবত না যেতেই আরেক মুসিবত। অনুকে দেখে চিদাম্বরার তো হাওয়া টাইট। চিদাম্বরা অনুকে বলে, আরে তুমি তো চেন্নাই গেছিলে, এত তাড়াতাড়ি চলে এলে যে? অনু বলে, হ্যাঁ গেছিলাম তো, কিন্তু পরে জানতে পারি যে কাজের জন্য গেছিলাম সেগুলো ঘরে বসে অনলাইনও করা যাবে, এই জন্যই আবারও তোমার কাছে চলে আসলাম আর কি। কি ভালো করিনি? বেচারা চিদাম্বরা। অনুর হাতে হাঁ বলা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, চিদাম্বরার বীজ হোটেলটা অবিনাশের কাছ থেকে ছাড়ানোর জন্য অনু টাকা জমাচ্ছে। যাই হোক, অনু তার অফিসের একটা ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য তার ল্যাপটপ নিয়ে সুজয় বেডরুমটাতে চলে যায়। ওই বেডের উপরে বসে কাজ করতে শুরু করে, যে বেডের নিচে ভিকির লাশ পড়ে আছে। বেচারা চিদাম্বরা কী করবে না কী করবে কিছু বুঝতে পারছে না। এর মাঝে আবার দরজায় বেল বেজে ওঠে। আর এবার এসেছিল হচ্ছে পুলিশ অফিসার মহান এসে সোজা বাসায় ঢুকে এদিক সেদিক উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে। চিদাম্বরা তাড়াতাড়ি দৌড়ে এসে বলে, আরে কে আপনি? অনুমতি ছাড়া এভাবে কারো বাসায় কেন ঢুকেছেন? মোহন তার পরিচয় দিলে চিদাম্বরার আবারও হাওয়া টাইট। মহান ভিকির ব্যাপারে জানতে চাইলে চিদাম্বরা প্রথম দিকে মিথ্যা বলার চেষ্টা তো করে যে কোন ভিকি, এখানে কোনো ভিকিরিকি নেই। কিন্তু মহানের কাছে পাক্কা প্রমাণ ছিল যে ভিকি এই অ্যাপার্টমেন্টের চিদাম্বরার রুমে এসেছিল, যার জন্য চিদাম্বরার মিথ্যায় কোনো কাজ হয় না। এইদিকে অনুর ক্লায়েন্ট মিটিং অ্যাটেন্ড করতে করতে তার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল। চার্জার ছিল অন্য আরেক রুমে, তাই সে বেডরুম থেকে বেরিয়ে অন্য রুমটাতে চলে যায়। এইদিকে চিদাম্বরাও বুঝে যায় যে সে পুরোপুরি ধরা পড়ে গেছে, কারণ ভিকির এইখানে আসার সিসিটিভি ফুটেজ ছিল, এইখান থেকে যাওয়ার কোনো ফুটেজ নেই। তার মানে সে এইখানে আছে। অবশ্যই চিদাম্বরা সিদ্ধান্ত নেই মহানকে সে সব কিছু বলেই দিবে। অবশ্য সেটাই করে। আর এসব দেখে মহানের চোখ তো একেবারে কপালে উঠে যায়। চিদাম্বরা তাকে বলে যে স্যার, এই কাজটা আমি করিনি, এটা এরকম অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। মহান বলে ওঠে, কি হয়েছে, কে করেছে, এইসবের সাথে আমার কোনো লেনাদেনা নেই। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এই কেস থেকে বাঁচাতে পারবো। এই শুনে চিদাম্বরা তো মহা খুশি। মহান বলে, আগে আমাকে ভিকির কাছে যে মোবাইলটা ছিল ওইটা দাও। চিদাম্বরা ভিকির মোবাইলটা সুইচ অফ করে সেটা ওখানে ড্রয়ারে রেখে দিয়েছিল। মহানের কথা মতো সে মোবাইলটা তাকে দিয়ে দেয়। আর আমরা তো জানি এটা ছিল ভিকিরই পার্সোনাল মোবাইল। ডনের মোবাইল তো মহান যেটার জন্য এসেছে ওইটা তো ময়লার গাড়িতে পড়ে গেছিল। এবার মহান বলে, দেখ ভাই, ভিকি কে, সে কোথায় গেছে না গেছে এ ব্যাপারে আমি কিছু জানি না। কালকের মধ্যেই আমাকে 20 লাখ দিয়ে দাও, এই ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। এটা শুনে বেচারা চিদাম্বরার হাসি মাখা মুখটা আবারও ফ্যাকাশে হয়ে যায়। এতগুলো টাকা সে পাবে কই? মহান তো তাকে সাফ বলে দিয়ে চলে আসে যে কালকে সকালের মধ্যে যদি তুমি টাকা না দাও তাহলে ভিকির খুনের দেশ সোজা থানায় ধরে নিয়ে যাব। এইসব বলে মহান তো চলে যায়। অনু বাইরে এসে চিদাম্বরাকে জিজ্ঞাসা করে, কে লোকটা, কেন এসেছিল? চিদাম্বরা মিথ্যা একটা বলে দেয়, এ পুলিশের লোক, আমাদের বিচ হোটেলের প্রপার্টিটার ব্যাপারে কথা বলতে এসেছে। অনু আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। তো তারা এসব নিয়ে কথা বলছিল কি তখনই দরজায় আবারও বেল বেজে ওঠে। আর এবার এসেছিল এক ঝাঁক অনুর বান্ধবীরা, কারণ আজ ছিল অনুর জন্মদিন, যেটা চিদাম্বরা এসবের টেনশনের চাপে ভুলে গেছে। বাট অনুর বান্ধবীরা ভুলেনি, তাই তো তারা গাড়ি ভর্তি সব কিছু নিয়ে চলে এসেছে পার্টি করতে। ল ঠেলা, একটা টেনশন যেতে না যেতেই আরেকটা এসে হাজির। চিদাম্বরার কিছু করার নেই,
সবাই মিলে তারা ধুমধাম করে অনুর জন্মদিন সেলিব্রেট করে। এইভাবে তারা পুরো রাত ধরে পার্টি শার্টি করছে। অনুর বান্ধবীর মধ্যে একজন কোনো একটা কাজে সোজা ওই বেডরুমটাতে চলে যায়, যেখানে বেডের নিচে চিতাম্বারা ভিকির লাশটা লুকিয়েছিল। আর মেয়েটা এখানে যেতেই একটু পর ভিতর থেকে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি ভিতর ছুটে আসলে আমরা দেখি বেডটা এইভাবে আলগানো। তার মানে চিদাম্বারা কি ধরা পড়ে গেল? সবাই তার দিকে এইভাবে তাকিয়ে আছে। একটু পর চিদাম্বারা ঝাড়ি মেরে বলে ওঠে, আরে তোমরা আমার দিকে কেন তাকিয়ে আছো? নিচে পরিষ্কার করার জন্য বেডটা আমি তুলেছিলাম, কিন্তু কে জানতো এখানে ঢুকে বেহুশ হয়ে পড়ে থাকবে। এইখানে আমরা দেখি এর ভিতরে আসলে এদের মধ্য থেকে কেউ একজনের একটা ডগ বেহুশ হয়ে পড়েছিল। তার মানে চিদাম্বারা ভিকির লাশটাকে অনেক আগে সরিয়ে নিয়েছে, আর এই ডগটাকেও এখানে এইভাবে প্ল্যানিং করে সেই রেখেছে। কিভাবে কখন সেটা করেছে তা একটু পরে দেখছি। চিদাম্বারা এদেরকে বলছিল, কি ব্যাপার তোমরা এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? এরকম করলে তো এই ডগটা মারা যাবে, যা তাকে নিয়ে হসপিটাল যাও এক্ষুনি। এইভাবে সে প্ল্যানিং করে অনু সবগুলো বান্ধবীকে পাঠিয়ে দেয়। আর এইখানে গিয়ে আমরা দেখি তারা সবাই যখন আসলে এখানে এসেছিল, চিদাম্বারা বুঝে গেছিল এই ডগটা লাশের গন্ধ শুকে নিয়ে এখানে কোনো একটা হাঙ্গামা করে দিতে পারে। তাই সে সুযোগ বুঝে অনুরা সবাই যখন তাদের ড্রেস চেঞ্জ করতে অন্য রুমে যায়, সে আস্তে করে ভিকির লাশটাকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলে। এরপর ভিকির লাশের জায়গায় ডগটাকে বেহুশ করে সেখানে রেখে দেয়। আর এটা সে এজন্যই করে যাতে করে এই ডগটাকে মেডিকেল পাঠানোর নাম দিয়ে অনুর বান্ধবীগুলোকে ওখান থেকে বিদায় করতে পারে আর কি। যাক, সব কিছু তার প্ল্যান মতোই হয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে সে লাশটাকে কোথায় নিয়ে গেছে, তার সাথে কি করেছে। এই সাসপেন্সটা আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো। যাক, সবাই তো চলে গেছিল, কিন্তু তখনই আবার অনু তাড়াহুড়ো করে চিদাম্বারের কাছে ফিরে আসে, বলে আমার সাথে এক্ষুনি একটু পুলিশ স্টেশনে আসো, আমার এক বান্ধবী শ্বেতা, তার আমাদের প্রয়োজন। সিন চলে আসে পুলিশ স্টেশনে। এটাই হচ্ছে অনুর সে বান্ধবী শ্বেতা। আর ঘটনা হচ্ছে শ্বেতার স্বামী নাকি আজ সারাদিন ধরে মিসিং। তার স্বামী তাকে অনেক মারধর করত, কালকেও নাকি তাকে অনেক মেরেছে। সে মেরে ধরে বেরিয়েছিল, এখনও পর্যন্ত ফিরেনি। তাই শ্বেতা অনুদেরকে নিয়ে পুলিশের কাছে এসেছে এই সব কিছুর কমপ্লেন দেওয়ার জন্য। আর এখানে সে চিদাম্বারার আরও একটা ঝটকা লাগে তখনই যখন দেখে এই শ্বেতার স্বামী তো অন্য কেউ নয়, এই শ্বেতার স্বামী হচ্ছে সেই ভিকি। এর উপর আবার ঠিক ওই মুহূর্তেই পুলিশ অফিসার মোহন এসে সেখানে উপস্থিত। সেও সব কিছু দেখে ফেলে। আর এসব দেখে চিদাম্বারাকে সাইডে নিয়ে গিয়ে বলে, বেটা তুমি তো দেখি একদম চালু মাল, বাসায় লাশ লুকিয়ে রেখে তারই মিসিং কমপ্লেন করতে এসেছ, আবার তারই ওয়াইফের সাথে। যে এইসবের সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমার 20 লাখের মনে আছে তো, রেডি রাখবে, কিন্তু কাল সকালে সে নিয়ে যাব। এদিকে আবার মোহনদের এসব বলার সময় তাদের উপর নজর রাখছিল ওই ডনের 2টা ছেলা। মানে মোহন এখনও ডনের মোবাইলটা খুঁজে এনে দিতে পারেনি, তাই তারা তার উপরও নজর রাখছে। আর ডনের এই ছেলাগুলোর কথাও কি বলবো, এক একটা আজব ক্যারেক্টার, একদম বোকাশোকা টাইপের। মোহনরা যে এইভাবে কথা বলছে এরা সব কিছু ডনকে কল করে জানিয়ে দেয়, সাথে এক্সট্রা মশালা টাসালা লাগিয়ে বলে, বস আমার মনে হয় এরা দুজন তোমার মোবাইলটা পেয়ে গেছে, আর তারা এটা নিয়ে কোনো একটা প্ল্যান বানাচ্ছে। এদিকে ডন তো রেগে মেগে 100তে 100, বলে তাদের উপর থেকে যেন নজর না সরে, এরা কি করে দেখো। যাক, চিদাম্বারা পুরো একটা দিন এইসবে ক্লান্ত হয়ে বাসায় এসে সোফাতে পড়ে ঘুমিয়ে পড়ে। সিন শিফট পরবর্তী দিন সকালে, একদম সকাল হতে না হতেই কেউ একজন তার বাসার দরজা এসে নক করছে। চিদাম্বারা উঠে দরজা খুলে দেখে এটা অন্য কেউ নয়, এটা ছিল পুলিশ অফিসার মোহন। 20 লাখ টাকাগুলো নিতে এসেছে। আর এখানে চিদাম্বারা উল্টো মোহনকে একটা গোল খাইয়ে দেয়। সে একদমই ভোলা বনে চাই, বলে কিসের 20 লাখ টাকা, কি বলছেন আপনি? মোহন রেগে মেগে বলে, ভিকির যে মার্ডার করে তার লাশ লুকিয়ে রেখেছ, এক্ষুনি কিন্তু অ্যারেস্ট করে তোমাকে থানায় নিয়ে যাব। এদিকে চিদাম্বারা তো বলে যাচ্ছে, আরে স্যার কি বলছেন আপনি এসব, কিসের ভিকি, কিসের লাশ? মোহন রেগে মেগে ওই বেডরুমটাতে যাই যেখানে ভিকির লাশটা রাখা ছিল, কিন্তু বেডটা উল্টিয়ে দেখে লাশ তো দূরের কথা, এখানে লাশের কোনো চিহ্নই নেই। মোহন যায় অনেক পরিমাণ রেগে, সাথে সাথে রেগে মেগে সে চিদাম্বারাকে টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে। আর অ্যাপার্টমেন্টের সবগুলো লোকজন এইসব দেখে সেখানে জড়ো হয়। তারা সব কিছু জানার পর মোহনকে বলে, স্যার আপনি এভাবে কাউকে ধরে নিয়ে যেতে পারেন না, আপনি আগে আমাদেরকে সব কিছু প্রমাণ দেখান, তারপরে চিদাম্বারাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। মোহনের মনে পড়ে সিসিটিভি ফুটেজের কথা, মানে ভিকি যে চিদাম্বারের কাছে এসেছিল সেইটা। তাই সে সবাইকে ফুটেজগুলো দেখাতে চায় যে ভিকি এইখানে এসেছিল। আর ফুটেজে দেখা যায় সত্যি তো ভিকি চিদাম্বারের কাছে এখানে এসেছিল তো বটে, কিন্তু তার এখান থেকে যাওয়ার কোনো ফুটেজ দেখা যাচ্ছে না। চিদাম্বারা বলে ওঠে, স্যার এরকম টাইমের ফুটেজ চেক করুন, দেখবেন সত্যি এক্ষুনি সবার সামনে চলে আসবে।
চিদাম্বরের কথা মতো ওই টাইমের ফুটেজ চেক করে দেখা যায় ভিকি তার বাইকে বসে এখান থেকে চলে যাচ্ছে। আর এ থেকে প্রমাণ হয়ে যে ভিকি এখানে এসেছিল আবার চলেও গেছে। তার মার্ডার হয়েছে না কি হয়েছে এর সাথে চিদাম্বরের কোনো সম্পর্ক নেই। চিদাম্বর আসলে প্ল্যানিং করে এখানে সিকিউরিটি গার্ডকে টাকা খাইয়ে ভিকির এখান থেকে যাওয়ার ফুটেজটা সে নিজে অ্যাক্টিং করে এক্সট্রা লাগিয়ে দিয়েছে। বেচারা মোহনের কাছে আর কোনো প্রমাণ নেই, তাই খালি হাতেই তাকে এখান থেকে ফিরে যেতে হয়। তবে যেতে যেতে চিদাম্বরকে হুমকি দিয়ে যায় যে সে তাকে দেখে নিবে। যাই হোক, এদিকে তো মোহনের ধান্দা হয়নি, তাই সে পরবর্তী সিনে যাই হচ্ছে ডনের কাছে চিদাম্বরের বাসা থেকে যে মোবাইল ফোনটা নিয়ে এসেছিল ওইটা দিয়ে টাকা নেওয়ার জন্য। কিন্তু ডন মোবাইলটা চেক করে বলে এটা তার মোবাইল না, এটা তো ভিকিরই মোবাইল। ব্যাস, মোহন আরও একটা বাঁশ খায়। ডনকে বলে আমাকে 24 ঘন্টা সময় দাও, তোমার মোবাইল তোমাকে খুঁজে এনে দিবই। সিন চলে যায় অনু এবং চিদাম্বরের উপর। চিদাম্বর বুঝে যায় বিষয়টা অনুর কাছ থেকে আর লুকানোটা ঠিক হবে না, তাই সে অনুকে বসিয়ে শুরু থেকে একদম সব কিছু খুলে বলে। আর এসব শুনে অনু তো কান্না করে দেয় যে সে তাকে এইগুলো আগে বলেনি কেন। অনু চিদাম্বরকে বলে যে পুলিশ স্টেশন চলো, আমরা পুলিশদেরকে সব সত্যি বলে দিব, দেখবে তারা বুঝতে পারবে। কিন্তু চিদাম্বর তো জানে যে এখানে মোহনের মতো পুলিশ অফিসার আছে, সেখানে গিয়ে এইসব বলাটা একদমই বোকামি। তাই সে অনুর এই কথায় রাজি হয় না, যার কারণে অনু অভিমান করে সেখান থেকে চলে যায়। বেচারা চিদাম্বর বসে বসে টেনশন করতে শুরু করে। ঠিক তখনই তার কাছে আবারও ওই মোনার কল আসে। মোনা চিদাম্বরকে বলে তোমার বিছুডেলের প্রপার্টিটা যদি ফিরে পেতে চাও, প্রপার্টি পেপারসগুলো নেওয়ার জন্য এক্ষুনি আমার সাথে এসে দেখা করো আমার বাসায়। শোনা মাত্র চিদাম্বর তো খুশি হয়ে দেয় এক দৌড়। মোনার বাসায় এসে উপস্থিত। আগে থেকে মোনার দরজায় তার জন্য ওয়েট করছিল, যা দেখে চিদাম্বর তো প্রথম একটু শকড হয়। মোনা চিদাম্বরকে ভিতরে বেডরুমে নিয়ে যায়, যেখানে আমরা দেখি মোনার স্বামী অবিনাশ এভাবে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই। আর এখানে আমরা জানতে পারি অবিনাশের ওনাকে উপরে টিকিট কেটে গেছে, মানে অবিনাশ মারা গেছে। আর কিভাবে মারা গেছে মোনা চিদাম্বরকে বলতে শুরু করে। এটা শুনে অবশ্য কিছুটা হাসি তো পাবেই, কিন্তু কিছু করার নেই। আমরা দেখি না বড় বড় লোকেরা এরকম এনজয় করার জন্য কত কিছু করে। এই মামুর বেটা মোনার হাতে চাবুক ধরিয়ে দিয়ে নিজেকে নিজে মোনার কাছে সারেন্ডার করেছে, এইরকম করে এনজয় করছিল। মোনাও আস্তে আস্তে চাবুক তার গায়ে মারছে, মানে এনজয়ের টাইমে এই ব্যথাগুলো আরামের ব্যথা আর কি। তো এইভাবে এনজয় করতে করতে হঠাৎ ভুলবশত মোনা চাবুক অবিনাশের মেন জায়গায় মেরে দেয়, মানে ওই জায়গায় আর কি, যার ফলে সাথে সাথে অবিনাশের খেল খাল্লাস। তো মোনা চিদাম্বরকে বলছিল অবিনাশের লাশটাকে গুম করতে আমাকে সাহায্য করো, এর বদলে আমি তোমাকে তোমার প্রপার্টি পেপারস আর অবিনাশের তিজুরিতে রাখা সম্পদের মধ্য থেকে অর্ধেক দিয়ে দিব। শুনে চিদাম্বরও রাজি। মোনাকে পাঠায় একটা বস্তা নিয়ে আসার জন্য। মোনাও গিয়ে একটু পর একটা বস্তা নিয়ে আসে। এরপর দুজন মিলে অবিনাশের লাশটা বস্তায় ভরে সেখান থেকে রওনা দেয়। আসা হচ্ছে শহর থেকে কিছু দূর নির্জন একটা ঝিলে। এই ঝিলটাতে মূলত তারা অবিনাশের লাশটাকে ফেলে দিবে। ছোট্ট একটা বুটে করে তারা ঝিলের একদম মাঝখানে গিয়ে এমনটাই করে, অবিনাশের লাশটা সেইখানে ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি গাড়িতে এসে বসে সেখান থেকে চলে আসার জন্য। কিন্তু তখনই একটা আননোন নাম্বার থেকে মোনার মোবাইলে কেউ একজন মেসেজ করতে শুরু করে। মেসেজ এসে একটু আগে মোনার যে কাণ্ডগুলো করেছিল, মানে অবিনাশের লাশটা ফেলছিল, সে সব কিছুর ফটো পাঠাচ্ছিল, মানে সব কিছু লুকিয়ে ফটো তুলে নিয়েছে। আর এখন মোনাকে ব্ল্যাকমেল করে বলছে অবিনাশের তিজুরির পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। যদি নাকি না দেয় তাহলে সেই ফটোগুলো সহ সব প্রমাণ পুলিশকে দিয়ে দিবে। তখন পুলিশ মোনাদেরকে ধরে নিয়ে যাবে অবিনাশের মার্ডারের দায়ে। ভয়ে মোনা তিজুরির পাসওয়ার্ডটা দিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি কেউ একজন তিজুরি থেকে সব টাকা পয়সাগুলো লুট করে নিচ্ছে। এদিকে আবার ডনের ওই দু চামচা তারাও চিদাম্বরকে ফলো করতে করতে সেখানে এসে উপস্থিত হয়। সাথে সাথে ডনকে কল করে বিষয়টা বলে। ডনও বলে এক্ষুনি শালাদের ধরে নিয়ে আয়। সিন কাট হয়ে যায়। আর পরের সিনে আমরা চিদাম্বর এবং মোনাকে এইভাবে হাত পা বাঁধা অবস্থায় ডনের সামনে দেখি। ডন চিদাম্বরকে বলছে ভিকি কোথায়, ভিকির সাথে তুমি কি করেছ? চিদাম্বর প্রথমে বলতে চাইছে না। ডন তাকে অনেক জোরাজোরি করে, যার এক পর্যায়ে চিদাম্বর রেগেমেগে বলতে শুরু করে প্রথমে আমি তার লাশটাকে সুন্দর করে টেবিলে রাখি, এরপর ছোট্ট ছোট্ট টুকরো করে বিরিয়ানি বানিয়ে অ্যাপার্টমেন্টের সবাইকে খাইয়ে দিই। সবাই ছেড়ে ফুটে খেয়েছে, তোমাদের জন্য রেখেছি, কি আনবো নাকি? এটা শুনে সেখানে সবাই তো একদম হাঁ করে যায়। ডন চিদাম্বরকে এটাও বলছিল তার মোবাইলটা কোথায়। এদিকে চিদাম্বর ততক্ষণে তার হাত খুলে নিয়েছে। আর এই ডন বেটাদের একজন একজনকে ধরে উদুম খেলানি দিতে শুরু করে দেয়। এখানে জোস একটা ফাইট শুরু হয়ে যায়।
এক কথায় অসাধারণ, কিছুটা ফানি স্টাইলের। চিদাম্বারাদের সবাইকে মেরে ধরে মোনাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে মারধর খেয়ে ডন বেচারার হালত খারাপ, তার ওই দুই ছেলাকে আবারও তার পিছনে লাগিয়ে দেয়। এইদিকে চিদাম্বারারা তাদের গাড়ি নিয়ে পালাচ্ছে, আর এইভাবে পালানোর সময় একটা চেকপোস্টে তাদেরকে দেখে ফেলে হচ্ছে পুলিশ অফিসার মোহান। সাথে সাথে মোহানও তাদের পিছনে লেগে যায়। এদিকে ডনের ওই দুই চামচার মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। তো অন্যদিকে মোহান এবং চিদাম্বারাদের মধ্যে একটা চেজিং হচ্ছে। এভাবে অনেক লম্বা একটা চেজিংয়ের পর এক পর্যায়ে এসে রাস্তার মাঝখানে কিছু পেরেক পড়ে থাকার কারণে চিদাম্বারাদের গাড়িটার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর রাস্তার মাঝখানে পেরেকগুলো কে ফেলেছে সেটাও তো আমরা জানি, ওই পাঞ্চারওয়ালা আর কি। বেটা অ্যাক্সিডেন্ট দেখে তাড়াতাড়ি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে গাড়ির সাথে সাথে মোনা এবং চিদাম্বারের হালতও খারাপ, এমনকি মোনা হয়তো মারাও গেছে। চিদাম্বারের সিট বেল্ট থাকার কারণে কোনোরকম বেঁচে গেছে। পিছু করতে করতে সেইখানে মোহানও এসে হাজির। চিদাম্বারাকে বাইরে নিয়ে এসে বলে, বেটা এবার তোমাকে কে বাঁচাবে? তো এইখানে আমরা ফ্ল্যাশব্যাকে কিছু সত্যতা জানতে পারি। অবিনাশের মৃত্যু আসলে অন্য কারণে হয়েছিল। অবিনাশ আসলে মোনার মোবাইল চেক করে ভিকির তাকে যে ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করছিল সেই সব কিছু দেখে নিয়েছিল, মানে ভিকি এবং মোনার পার্সোনাল ভিডিওগুলো, যা দেখে অবিনাশ যায় ক্ষেপে। রেগে মেগে সে মোনাকে মারধর করতে শুরু করে। দুজনের মধ্যে একটা হস্তাধস্তি শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে অ্যাক্সিডেন্টলি অবিনাশের মাথা দেওয়ালে থাকা একটা পেরেকের সাথে গিয়ে গেঁথে যায়। ফলে জায়গায় সে খাল্লাস। মোনা কী করবে না কী করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই তার মনে পড়ে পুলিশ অফিসার মোহানের কথা, যে মোহান টাকার বিনিময়ে এই কেসে তাকে সাহায্য করতে পারে। ব্যাস সাথে সাথে সে মোহানকে কল লাগায়। আর সব কিছু শুনে মোহানও বলে, 2 কোটি টাকা রেডি রাখো, সাথে কেউ একজনকে বাকরা বানিয়ে আগে তাকে দিয়ে লাশটাকে গুম করাও। এরপর বাকিটা আমি দেখে নিব, এই কেসের মধ্যে আমি তাকেই ফাঁসিয়ে দিব। কথা মতো মোনাও বাকরা বানানোর জন্য সিলেক্ট করে চিদাম্বারাকে, মানে মোহান এবং মোনা প্ল্যানিং করেই চিদাম্বারাকে এর মধ্যে ফাঁসিয়েছে। প্রেজেন্টে মোহান চিদাম্বারাকে বলছিল, আমি বলেছিলাম না তোমাকে আমি দেখে নিব, এবার দেখো তোমাকে হাতে নাতে ধরেছি আর কয়টা কেসের মধ্যে ফাঁসাই। এইসব বলতে বলতে মোহান চিদাম্বারের উপর গান তাক করে ভুলবশত মেন রোডের দিকে চলে আসে। আর চোখের পলকে হুট করে কোথা থেকে যেন একটা ট্রাক এসে মোহানকে উড়িয়ে দেয়। আর আমরা দেখি আসলে এই ট্রাকটা অন্য কারো না, এটা ছিল ওই গরিব লোকটার। মনে আছে শুরুর দিকে আমরা দেখেছিলাম ড্রিঙ্ক করে গাড়ি চালানোর কারণে মোহান যে গরিব লোকটার সবগুলো টাকা নিয়ে নিয়েছিল। এইবার মামুর বেটা ড্রিঙ্ক করে করে গাড়ি চালাচ্ছিল আর নিজের অজান্তেই মোহানকে উড়িয়ে দিয়েছে। একেই বলে কর্ম নিয়তি পরিণাম, যেমন কর্ম তেমন ফল। অ্যাক্সিডেন্টে মোহানের অবস্থা খারাপ, বাঁচা মরার সাথে লড়াই করছে। এই অবস্থায় চিদাম্বারাকে বলছে, এবার অন্তত দয়া করে বলে দাও ভিকির লাশটার সাথে তুমি কি করেছ? চিদাম্বারা বলে, উড়িয়ে দিয়েছি, বড় একটা এয়ার বেলুনের সাথে বেঁধে উড়িয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো উড়তে উড়তে কোন দেশে চলে গেছে সেটা সে নিজেও জানে না। অর্থাৎ চিদাম্বারা তার কোনো বিরিয়ানি টিরিয়ানি বানায়নি, এটা সে ডনদেরকে মিথ্যা বলেছিল। এইখানে আমাদের সামনে আরও একটা টুইস্ট রিভিল হয়। তখন অবিনাশের লাশ গুম করার সময় এগুলোর পিক পাঠিয়ে মোনাকে যে ব্ল্যাকমেল করছিল সেটা অন্য কেউ নয়, সেটা ছিল চিদাম্বারারই গার্লফ্রেন্ড অনু। যখন চিদাম্বারা অবিনাশের লাশ গুম করতে মোনাকে বস্তার জন্য পাঠায়, মোনার মোবাইল তখন সেখানে বিছানার উপর পড়েছিল, যে সময় তখন মোহান তাকে মেসেজ পাঠাচ্ছিল। আর তার সবগুলো মেসেজ চিদাম্বারা দেখে নেই। সাথে সাথে মোহান এবং মোনার প্ল্যানের সম্পর্কেও জেনে যায়, যে তারা তাকে ফাঁসাচ্ছে। 1 মিনিটও দেরি না করে চিদাম্বারের সাথে সাথে তার গার্লফ্রেন্ড অনুকে কল করে তার কাছ থেকে সাহায্য চাই, বলে সে এরকম অনেক বড় একটা বিপদে ফেসে গেছে। অফকোর্স অনু চিদাম্বারাকে ভালোবাসে, তাই সে তাকে সাহায্য করার জন্য তার কথা মতো রাজি হয়ে যায়। মূলত এভাবে তারা উল্টো মোনাকে ব্ল্যাকমেল করে তিজুরির সবগুলো টাকা পয়সা তো হাতায়, সাথে চিদাম্বারের প্রপার্টির ডকুমেন্টসগুলো হাসিল করে নেয়, যাকে বলে চোরের উপর বাটপারি। আর তাদের লাকটাও ছিল এমন, যারা যারা এইসবের মধ্যে সাক্ষী ছিল, মানে মোনা এবং পুলিশ অফিসার মোহান, দুজনেই অ্যাক্সিডেন্টে শেষ। চিদাম্বারারা তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে আমরা একটু করে ওই ডনের 2 ছেলাকে দেখতে পাই। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তারা শর্টকাট নিতে গিয়ে এদিক সেদিক কোথায় যে চলে যাচ্ছে তারা নিজেরাও যায় না। এভাবে যেতে যেতে তারা ময়লা টয়লা ফেলে যে এরকম একটা জায়গায় এসে ভাগ্যক্রমে এখানে তাদের বসের মোবাইলটা খুঁজে পায়। মানে মোবাইলটা ময়লা নিয়ে যাওয়ার গাড়িতে পড়েছিল না, তো ময়লাগুলো গাড়িটা এই জায়গায় নিয়ে এসে ফেলেছে আর কি। এরা মোবাইলটা পেয়ে একজন আরেকজনকে বলছে, শালা কি এমন আছে এই মোবাইলের ভিতর যার জন্য বস এরকম করছে, দেখতে হবে তো। এ বলে তারা সোজা গ্যালারিতে ঢুকে যায়। আর এখানে একটা ভিডিওতে তারা দেখে
তাদের বস আসলে একজন পুরুষ হলেও সে মেয়েদের মতো পোশাক পরতে এবং তাদের মতো সাজুগুজু করতে পছন্দ করে। একদিন এরকম করার সময় সে একটা ভিডিও করেছিল, যে ভিডিওটার জন্য মূলত সে এরকম করছে। আর এসব দেখে এদের দুজনের চোখ থেকে একেবারে কপালে উঠে যায়। আর তারা সিদ্ধান্ত নেয় এই ভিডিওটা দিয়ে এখন তারা তাদের বসকে ব্ল্যাকমেল করবে। যাই হোক, সিন কাট হয়ে চলে আসে একটা সমুদ্র পাড়ে চিদাম্বারার উপর। এইখানে আমরা চিদাম্বারার মহৎ একটা উদ্দেশ্যের ব্যাপারে জানতে পারি। অবিনাশের তিজুরি থেকে সে টাকাগুলো এজন্য লুট করেছিল, টাকাগুলো দিয়ে ওই অনাথ আশ্রমটাকে সাহায্য করার জন্যই। অর্ধেক টাকা সে অনাথ আশ্রমটাতে দিয়ে দেয়, বাকি অর্ধেক দিয়ে সে এবং অনু নতুন করে তাদের বিচ হোটেলটা আবার ওপেন করে। চিদাম্বারার হাতের রান্নার জাদুতে তাদের বিজনেস বেশ ভালোই চলছে। আর এভাবেই হ্যাপি একটা এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের দারুণ মুভিটা এইখানেই শেষ হয়। যাই হোক, মুভি দেখেছেন, আশা করছি এনজয় করেছেন। কিন্তু একটা বিষয় আপনাদের বলতে চাই, একটা ভিডিও যে রেডি করতে আমাদের কত পরিমাণের কষ্ট হয় তা বলে বোঝানো যাবে না। আর সেই কষ্টটা তখনই আমাদের সার্থক লাগে যখন আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে যতটুকু পারেন লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী এইরকমই কোনো এক মাথা নষ্ট মুভির গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।